স্কুল কলেজের 1,23,000 শিক্ষক কর্মচারীর বকেয়া অবসর ভাতা প্রদান। ফ্যাসিবাদী লুটপাট থেকে রেহাই পাননি শিক্ষকরাও, বললেন প্রধানমন্ত্রী। বিতাড়িত ফ্যাসিবাদী সরকার কিভাবে ব্যাংক, বিমা সহ প্রতিটি সেক্টর থেকে লুটপাট করেছিল, সেই লুটপাটের কবল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থ রক্ষায় গঠিত উল্লেখিত দুটি তহবিলও রেহাই পায়নি। সারা দেশে আরো তীব্র হয়েছে গ্যাসের সংকট। ফিলিং স্টেশনে বাড়ছে যানবাহনের সারি। শিল্প খাতেও বিরূপ প্রভাব, রফতানি বাজার হারানোর শঙ্কা। 6.5 ঘন্টা গেছে, পরে 200 টাকা গ্যাস ঢুকছে। 2-3 টিপ চালাইলে মালিকের জমা কোথায়, নিজেরটা কোথায়, আর কি কয় দে গ্যাসের টাকা কোথায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 1,000-এর বেশি আবাসিক ভবন পরিত্যক্ত। বাড়তি ভাড়ার অভিযোগ স্বাস্থ্যকর্মীদের। কোয়ার্টারের বদলে ডরমিটরি নির্মাণের উদ্যোগ। কাল কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কার্যক্রম। জেলা জুড়ে উৎসবের আমেজ। বর্ষার বৃষ্টি উপকূলবাসীর জন্য আশীর্বাদ। মানুষের বেঁচে থাকার স্বপ্ন। লবণাক্ত জমিকে সতেজ করে। ঘরে ঘরে শুরু হয় পানি ধরে রাখার ব্যস্ততা। দর্শক, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছি আমি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী সরকারের লুটপাট থেকে রক্ষা পাননি শিক্ষকরাও। তাদের শ্রম ঘামে অর্জিত তহবিল দেউলিয়া করে দিয়েছিল লুটপাট চক্র। বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণে তহবিলের অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন করে একথা জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষক কর্মচারীদের ব্যাংক হিসাবের অনুকূলে ছাড় করেন 2,035 কোটি টাকা। পাওনা টাকার সর্বোচ্চ 6 লাখ করে টাকা পেয়েছেন শিক্ষকরা। প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে অর্থ পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না শিক্ষকদের। সে তো মারা গেছে কবরে, তার সন্তানরাও, তার স্ত্রী এখনো টাকা পায়নি। চিকিৎসার অভাবে সে চিকিৎসা হয়েছে, কিন্তু সে টাকাটা খরচ করতে পারে না। এখানে অবসরে যাওয়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অবসর ভাতার টাকা পেতে ভোগান্তি যেন নির্মম নিয়তি। অপেক্ষা এত দীর্ঘ যে নিজের শ্রম ঘামে অর্জিত টাকা হাতে না পেয়েই মারা যান 15% শিক্ষক কর্মচারী, যাদের অধিকাংশই শেষ জীবন কাটান ঋণ, রোগ আর হতাশায়। বর্তমানে আমার খুব কষ্ট বাবা, এই চালার বাড়ি না, খাবার বাড়ি না। এমন আক্ষেপ আর অপেক্ষা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সব কক্ষেই। অপেক্ষা আছে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টেও। এখন পর্যন্ত শিক্ষকদের সেই পাওনা টাকার পরিমাণ 10,000 কোটি টাকারও বেশি। কোনো লোক অবসরে যাই টাকা সে খাই যেতে পারে না। এই সংকট কাটাতে সরকার একসাথে 1,23,000 শিক্ষক কর্মচারীদের জন্য 2,035 কোটি টাকা ছাড় করল। ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান সফটওয়্যার সিস্টেমে ক্লিক করে এর উদ্বোধন করেন। এ সময় অনলাইনে সংযুক্ত ছিলেন 64 জেলার সংশ্লিষ্টরাও। পরে 10 জন শিক্ষকের হাতে স্মারক চেক তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, টাকা পেতে নানা রকম ভোগান্তি পোহাতে হয়েছে শিক্ষকদের। দুঃখজনক হলেও সত্য, টাকা পেতে ঘুষও দিতে হয়েছে। পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদী সরকার কিভাবে ব্যাংক, বিমা সহ প্রতিটি সেক্টর থেকে লুটপাট করেছিল, সেই লুটপাটের কবল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থ রক্ষায় গঠিত উল্লেখিত দুটি তহবিলও রেহাই পায়নি। প্রধানমন্ত্রী জানান, এখন থেকে ঘুষ, অনিয়ম আর ভোগান্তি ছাড়াই টাকা পৌঁছে যাবে শিক্ষকদের হাতে। অবসরকালীন সুবিধার টাকা পেতে আপনাদেরকে আর অফিসে অফিসে ঘুরতে হবে না। আর কোনো ভোগান্তি আপনাদেরকে পোহাতে হবে না এই সংক্রান্ত বিষয়। আর কোনো মধ্যস্বত্বভোগীর যন্ত্রণা এই বিষয়ে আপনাদেরকে ভোগ করতে হবে না। আপনারা শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করলেও আপনাদের কাছ থেকে শিক্ষা নিয়ে অসংখ্য শিক্ষার্থী নিজেদেরকে নানা পেশায় প্রতিষ্ঠিত করেছে এবং বর্তমানে করছে এবং ভবিষ্যতেও করবে। এখানেই একজন শিক্ষকের সার্থকতা।
অনুষ্ঠানে বক্তারা জানান ভুয়া শিক্ষক দেখিয়ে তহবিলের টাকা আত্মসাতের নজির আছে অবসর সুবিধা বোর্ডের। এছাড়াও কর্মকর্তাদের যোগসাজশে এক একজনকে একাধিকবার টাকা দেওয়ারও ঘটনাও ধরা পড়েছে। এগুলোকে দলীয়করণ করা হয়েছিল, বেছে বেছে মানুষদেরকে দেওয়া হতো, আর যারা গণতান্ত্রিক মানুষ তাদেরকে বঞ্চিত করা হতো। বছরের পর বছর ধরে এভাবেই চলছিল। তারপর 2022 সাল থেকে সেটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যে বন্ড কেনার টাকা দিয়েছেন সেই নিয়ে টোটাল আমাদের 38,000 কোটি টাকার বন্ডের সম্পদ রয়েছে, এবং এই আয় দিয়ে আমরা আজকে যে যাত্রা শুরু করলাম, আগামী বছরে আমরা ক্রমান্বয়ে আপনাদের বাকি সকল টাকা পরিশোধ করব ইনশাআল্লাহ। টাকা হাতে পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান শিক্ষকরা। কল্যাণের টাকা পেয়ে আমি খুবই আনন্দিত। আপনিও দোয়া করবেন যাতে করে আরো যারা শিক্ষক আছেন যাদের কাছে এখন আমরা পৌঁছে দিতে পারিনি তাদের যাতে সম্পূর্ণ টাকা ধীরে ধীরে আমরা পৌঁছে দিতে পারি, যাতে করে তাদের কষ্ট লাঘব হয়। আপনি দোয়া করবেন সরকারের জন্য। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে দীর্ঘ অপেক্ষার পর অবসর ও কল্যাণের বকেয়া টাকা পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীরা। জানান চাকরি জীবনের পুরোটা সময় কেটেছে শিক্ষার্থীদের মানুষ করার পেছনে। সংসারের অভাব অনটন নিয়ে কঠিন সময় পার করলেও সরকারের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেন উপকারভোগীরা। জামালপুর মেলান্দহের সোবহান মফিজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহ। একটা সময় যার হাতে ছিল চক ডাস্টার, চোখে ছিল শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন। দীর্ঘ কর্মজীবন শেষে সেই শিক্ষক এখন অবসর জীবনে। বই পড়েই কাটে দিনের বেশিরভাগ সময়। বছর দুয়েক আগে চাকরি থেকে অবসর গ্রহণ করেন মোহাম্মদ আব্দুল্লাহ। পরে কল্যাণ ট্রাস্টে আর্থিক সুবিধার জন্য আবেদন করেন। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ তহবিলের অর্থ প্রদান কার্যক্রম শুরু হওয়ায় আশায় বুক বেঁধেছেন তিনি। যারা অবসর নিয়েছে বেসরকারি শিক্ষকরা, তাদের বিভিন্ন রকমের অভাব অনটন এবং বিভিন্ন পরিকল্পনা থাকে, যেগুলি আমাদের সঠিক টাইমে না দেওয়াতে শিক্ষকরা বিভিন্ন হয়রান হইতেছে। প্রধানমন্ত্রী এটি উদ্যোগ নিচ্ছে, এর জন্য সাধুবাদ জানাই। 2022 সালে চাকরি থেকে অবসরে যান শরীয়তপুর জাজিরার শিক্ষক রফিকুল ইসলাম। দীর্ঘ সময় পেরোলেও মেলেনি অবসর ভাতার পুরো টাকা। সারা জীবন অন্যের সন্তানকে মানুষ করেছেন, স্বপ্ন দেখিয়েছেন সুন্দর ভবিষ্যতের। অথচ সেই শিক্ষকের নিজের জীবনেই নিত্যসঙ্গী অভাব। পরিবার নিয়ে একটু ভালো থাকার আশায় বিক্রি করতে হয়েছে পৈতৃক সম্পত্তিও। তবে দেরিতে হলেও সরকারিভাবে ভাতা পরিশোধ কার্যক্রম শুরু হওয়ায় খুশি তিনি। টাকাটা পেলে আমার ইচ্ছা ছিল যে আমার অনেক আগের ঘর করার, টিনের ঘর করা, ওই ঘর দরজা নষ্ট হয়ে গেছে। আমার চিন্তা ভাবনা ছিল যে আমি ওইখানে কিছু একটা ভালো কিছু থাকার জন্য 2-3টা রুম সুন্দর করে করব। অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে সকাল সকাল জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হন নড়াইল পৌর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র সহকারী শিক্ষক অমিয় কুমার দাস। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের এই যে উদ্যোগটা নিয়েছে, এর জন্য আমি তাকে ধন্যবাদ জানাই, এবং জানো আমরা তাড়াতাড়ি এই টাকাটা যেন পেয়ে যাই। দেশের 64 জেলায় সরকারের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন উপকারভোগীরা। তবে ধাপে ধাপে নয়, এককালীন পুরো অর্থ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আপনি এতদিন যে আপনার যেটা কষ্ট ছিল, ইনশাআল্লাহ আমরা মনে করি যে আপনার এই কষ্টটা এখন লাঘব হবে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। সারা দেশে গ্যাসের সংকট আরও তীব্র হয়েছে। সময়ের সাথে সাথে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। কয়েক জেলায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ফিলিং স্টেশন। চরম বিপাকে পড়েছেন চালকরা। বিরূপ প্রভাব পড়েছে শিল্প খাতেও। উৎপাদন ব্যাহত হওয়ায় বাড়ছে রপ্তানি বাজার হারানোর শঙ্কা। 2000 টাকা গ্যাস নিতে, অনেক খাইতে খাইতে 1200 টাকা খাইলেছে, 800 টাকা রয়েছে, অনেক গ্যাসটা লুম করতে, আর মালিক হিসাব দিব কেমন। বুধবারের রাত্রে এসি, আজকে হয়েছে শনিবার, এই ফোন তো বাড়ি তো যাই নাই, মনে করেন আর লুডি ছাড়া, বনলুডি ছাড়া আর ওই ফানি ছাড়া এই 3-4 দিন ধরে কিন্তু আমার দেখা নাই। শত শত ছোট বড় যানবাহনের অপেক্ষা পেট্রোল পাম্পগুলোর সামনে। একটু গ্যাসের আশায় 5 থেকে 7 ঘন্টা পেরিয়ে কোনো কোনো বাহন চালকের অপেক্ষা 72 ঘন্টা পর্যন্ত। পাম্পগুলোর সামনে অমানবিক দিন কাটছে একের পর এক চালকের, তবুও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস।
আর আমাদের কাছে যা টাকা টোকা ছিল এটিও খাইয়া শেষ। আমরা না পারতেছি বাড়িতে যাইতে, না পারতেছি এখানে থেকে ভাত খাইতে। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর সাহেবপ্রতাপ এলাকার ভুইয়া সিএনজি ফিলিং স্টেশন। গ্যাস না থাকায় বাড়ছে যানবাহনের সারি, সেই সাথে কাঙ্ক্ষিত গ্যাস পাওয়া নিয়ে চালকদের মধ্যেও বাড়ছে উদ্বেগ। এ ব্যাপারে কিছু বলতেও পারছে না ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। আমাদের গ্যাসটা যাতে আমরা পাই। আমরা তো নিজস্ব ব্যবসা না, আমরা দাম কমাইতেও পারি না, বাড়াইতেও পারি না। তো তারা যখন গ্যাস দেয় তখন আমরা এইভাবেই দেই। গ্যাস না থাকায় চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, গাজীপুর সহ বিভিন্ন জেলায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে অনেক পাম্প। যেটুকু মিলছে তা প্রয়োজনের তুলনায় অনেক কম বলে জানিয়েছেন যানবাহন চালকরা। আসার পরে এই পর্যন্ত পাই নাই, এর জন্য বেশি আবার আসছি। এখন মাত্র পাম্পে ঢুকছি, এখন নাকি পাম্প বন্ধ, গ্যাস দেবে না। রাত্রে কদ্দুর লই আবার কতক্ষণ চালাইবার শেষ। তো আজকে এক সপ্তাহ, গত সপ্তাহ গেছে শেষ হয়ে এমনি। এখন তো আমাদের পরিবার চলা মহা কষ্ট। 50-60 টাকা গ্যাস নিয়ে সারাদিন চালানো যায় না, 2-3 টিপ চালাইলে এরপর আর কিছু করা যায় না। গ্যাস সংকটের প্রভাব পড়েছে শিল্প খাতেও। কোথাও কারখানার মেশিন পুরোপুরি বন্ধ, কোথাও চলছে অর্ধেক সক্ষমতায়। গ্যাসের সঙ্গে বিদ্যুৎ সংকট যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছেন শ্রমিকরা। শিল্প উদ্যোক্তারা বলছে, দ্রুত সংকটের সমাধান না হলে উৎপাদন, কর্মসংস্থান ও রফতানি 3 ক্ষেত্রেই পড়তে হবে বড় ধরনের ক্ষতির মুখে। গ্যাসের কারণে গার্মেন্টসের মালে ধাইন করতে পারে না, ধাইন করা না করার কারণে আমাদের কাজ কাম নাই গার্মেন্টসের। যে উৎপাদন আর যে বন্টন বা এটা সঠিকভাবে যে বন্টন করে আমাদের তেমন সমস্যা নাই। সংশ্লিষ্টরা বলছে, এক্সিলারেট এনার্জি ক্ষতিগ্রস্ত বয়লারটি মেরামত করে পূর্ণ সক্ষমতায় চালু করা গেলে গ্যাসের ঘাটতি অনেকটাই কমে আসবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। এ বিষয়ে আরো জানবো, গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। গ্যাস সংকটে বাসা বাড়িতে ভোগান্তি কেমন দেখছেন জানাবেন আমাদেরকে পলাশ। যদি আমি এখন রয়েছি গাজীপুরের কোনাবাড়ি এলাকা, এখানে কয়েক লক্ষ শ্রমিক এখানে বসবাস রয়েছে। আমরা একটি কলোনি ঘরে রয়েছি, সেখানে সকাল তড়িঘড়ি করে যদি একটু দেখাই যে একটি লার্কির চুলা দিয়ে 3 জন সদস্য তারা দুপুরে লাঞ্চ করবে, সেই ভাতটুকু তৈরি করে তারা তাৎক্ষণিকভাবে চলে গেছে। আমরা এখানে যিনি বাড়িওয়ালা রয়েছে তার সাথে কথা যে বেশ কয়েকদিন যাবতে এখানে যে চুলাগুলো রয়েছে একটি চুলা জ্বলে না। পাশের একজন যিনি আসলে গার্মেন্টস কর্মী রয়েছে, তার হাজব্যান্ড রয়েছে, তিনি আসলে পাক করার জন্য আসলে বিদ্যুৎ দিয়ে চিনির চেষ্টা করছিল। সেই বাতটুকু আসলে আমি যদি একটু দেখাই, কিছুক্ষণ আগে তার বিদ্যুৎও চলে গেছে। অর্থাৎ যেটি বলা হয় যে যখন বিপদ আসবে চতুর্দিকে বিপদ আসবে, এমনটি জানাচ্ছিল। আমরা তার সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলাম। এখানে কিন্তু আমরা দেখছি যে এই বাড়িতে তার 4টি চুলা রয়েছে। 4টি চুলার মধ্যে একটি চুলা তো বেশ কয়েকদিন যাবতেই বলছিল যে একদম সম্পূর্ণ বন্ধ রয়েছে, সেখানে কোনোটার মধ্যেই গ্যাস পাচ্ছে না। আর যখনই আসলে তারা কখনো গার্মেন্টসে যাবে বা গার্মেন্টস থেকে আসবে, এই 2 বেলা আসলে কখনো তারা এই পর্যন্ত গ্যাস পাচ্ছে না। যে কারণে কিন্তু হিসাবে আমরা দেখছিলাম যে লার্কি চুলা এবং পাশে বিদ্যুৎ দিয়েও তারা তাদের যে দৈনন্দিন যে খাবারগুলো রয়েছে সেগুলো পাক করার চেষ্টা করছিল। তবে এখানে যিনি বাড়িওয়ালা রয়েছে তিনি বলছিল যে এটি মূলত বেশ কয়েকদিন যাবত এই সমস্যাটি সৃষ্টি হয়েছে। একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করছে যেন অন্ততপক্ষে এখানে যে শ্রমিকগুলো রয়েছে সেই শ্রমিকগুলো যেন আসলে 2 বেলা তারা যেন ভাত পাকাতে পারে, এই 2 বেলা অর্থাৎ সকালে এবং রাত্রিকালীন সময় যেন গ্যাস পায়, এমনটাই আকুতি করেছিল। কিন্তু এখন পর্যন্ত তিনি এটির কোনো সমাধান বা এটির যে ব্যবস্থা সেটি পায় না। যে কারণে কিন্তু তিনি বিকল্প হিসাবে লার্কি দিয়ে এবং বিদ্যুৎ দিয়ে এই 2টি ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। সেখানেও কিন্তু বিভিন্ন সমস্যা, যেটি আসলে কিছুক্ষণ আগে দেখছিলেন বিদ্যুৎও চলে গেছে। বিদ্যুৎও কিন্তু প্রায় 7 ঘন্টা 8 ঘন্টা পর্যন্ত চলে যায়, যে কারণে কিন্তু তারা যে খাবারটুকু পাকাবে সেটিও আসলে অনেক কষ্ট হয়ে যায়। এক শ্রমিকের সাথে কথা বলছিলাম, তিনি যে বিষয় বলছিল যে এই যে 8 থেকে 12 ঘন্টা কাজ করা হয় গার্মেন্টসে, সেখানে আসলে পানি খেয়ে বা বিস্কুট কলা খেয়ে আসলে তাদের কাজ করতে হচ্ছে। পলাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেশে গ্যাস সংকট থেকে উত্তরণের জন্য অবকাঠামো তৈরি করে এই পরিস্থিতি থেকে বের হতে বছর 2-1 সময় লাগবে, এমনটাই জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সিলেটে একটি কর্মশালা শেষে সাংবাদিকদের
কথা জানান তিনি। মন্ত্রী বলেন, জ্বালানি সংকটের চ্যালেঞ্জ স্পষ্ট। অবকাঠামো তৈরি করে সংকট থেকে বের হতে যতটুকু সময় প্রয়োজন সেটা দিতে হবে। জানান, আপৎকালীন পরিস্থিতি মোকাবেলায় প্রচলিত ধ্যান ধারণার বাইরে গিয়ে কাজ করছে সরকার। এছাড়া জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করতে মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী। মূল গ্রিড লাইনে একটা কানেক্টিং পাইপ লাগে, তো সেই পাইপটা আসে সমুদ্রের পানির নিচ দিয়ে, সেটি করার জন্য বছর দুয়েক সময় লাগে। আমি আশা করি চ্যালেঞ্জগুলি আপনাদের সামনে স্পষ্ট। তো এই সমস্যাগুলি মিটিয়ে নতুন এফএসআরইউ ইনস্টল করা, পাইপলাইন সেট করা এবং এটা করার জন্য 2টা বছর সময় দরকার। কোনোটি পরিত্যক্ত, কোনোটিতে থাকে না কেউ, দুই একটিতে থাকেন 2-4 জন। এমনই অবস্থা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনগুলোর। চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীদের জন্য বানানো হয় ভবনগুলো। এর মধ্যে ব্যবহার অনুপযোগী বা পরিত্যক্ত 1038টি ভবন। স্বাস্থ্যকর্মীরা বলছেন, বাইরের তুলনায় কোয়ার্টারের ভাড়া বেশি। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, বিষয়টি বিবেচনায় নিয়ে এখন থেকে কোয়ার্টারের বদলে ডরমিটরি নির্মাণ করছেন তারা। জিহাদ ইসলামের তোলা ছবিতে হাসান মিসবার প্রতিবেদন। এ যেন বৃক্ষবাড়ি। ভবনে থাকে না মানুষ, তাই সেখানে গাছ-গাছালির বসতি। সংসার পেতেছে পোকামাকড়ের দল। দূর থেকে দেখে মনে হতে পারে এগুলো যেন ঐতিহাসিক স্থাপনা। বাগেরহাটের মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক ভবন 7টি। এই ভবনটি পরিত্যক্ত না হলেও থাকে না কেউ। বারান্দায় গজিয়েছে বটগাছ। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক এলাকাটি বেশ বড়। বাঁধানো পুকুরঘাট আর লম্বা গাছের সারিতে এক একটি ভবন, কিন্তু বেশিরভাগই ফাঁকা, কোনোটি আবার পরিত্যক্ত। 433টি স্বাস্থ্য কমপ্লেক্সে কোয়ার্টারের সংখ্যা 2500-এর বেশি, যার মধ্যে 676টি পরিত্যক্ত আর 822টি ডরমিটরির মধ্যে বসবাসের অনুপযোগী 362টি। নতুন ভবনের অনেক ইউনিটও ফাঁকা। স্বাস্থ্যকর্মীরা বলছেন, কোয়ার্টারের ভাড়া বেশি। কোয়ার্টারগুলো তো এখন নষ্ট হয়ে আছে, সে তো দীর্ঘদিন ধরেই ভাঙাচোরা, তারপর পানির লাইন টাইন এগুলো ঠিকঠাক নাই, জানলা দরজা ভাঙা। উপজেলার ভিত্তিতে তো বাহিরে থাকলে টাকা খরচ কম হয়। আমাদের যেটা বেসিকের 40% আমাদের দেয় সেটা তো কেটে নেয় কোয়ার্টারে থাকলে, কিন্তু কোয়ার্টার তো বসবাসের যোগ্য নাই। কোয়ার্টারে থাকলে অনেক বাসা ভাড়া কেটে নেয়, আর বাইরে থাকলে একটু কম হয়ে যাবে। কোয়ার্টারগুলো ফাঁকা থাকলেও বসবাসের পরিবেশ এবং সুযোগ সুবিধা নিয়েও আছে প্রশ্ন। ব্যবস্থা নেই রক্ষণাবেক্ষণেরও। গ্রামে যখনই আমি অর্ধেক মূল্যে বাইরে একটা বেটার বাড়ি পাই, তাহলে আমি ওই স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাঁতস্যাঁতে পুরনো বাড়ি, যেটা পলেস্তারা খসে পড়ছে, আমি কেন থাকবো ওখানে? কিন্তু আইডিয়ালি কি, একজন চিকিৎসক, একজন নার্স কিন্তু হাসপাতাল কম্পাউন্ডে যদি থাকে, তাহলে রুগীরা বেটার সেবা পায়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতনের সঙ্গে বাড়ি ভাড়া ভাতা যুক্ত হয় এলাকা অনুযায়ী। সিটি কর্পোরেশন এলাকায় তা 55% আর এর বাইরে 40%-এর মতো। কেউ সরকারি কোয়ার্টারে না থাকলে এই টাকা যুক্ত হয় বেতনের সঙ্গে। কোয়ার্টার না থাকে তখন বলে কোয়ার্টার নাই, আর থাকলে গিয়ে বাইরে থাকে। হ্যাঁ, কিছু কিছু করতে পারে, বা সব ক্ষেত্রে যে করে তা না। আমি থাকে না অনেক জায়গায়, এটাও সত্য, বাট এগুলি তো গ্রাজুয়াল ম্যাটার, আস্তে আস্তে আগাতে হবে। সিঙ্গেল রুমের ইউনিটই হলো ডরমিটরি। ভাড়া মূল বেতনের 10 থেকে 15%। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, কোয়ার্টারের বদলে এখন তারা ডরমিটরি নির্মাণ করছেন। আগে ছিল আমরা আবাসিক কোয়ার্টার, কিন্তু ম্যাক্সিমাম পরিত্যক্ত হয়ে গেছে, অনেকে রিমোট এরিয়া যেতে চায় না। এই জন্য আমাদের ওই থিম থেকে বেরোয় আমরা এখন ডরমিটরি গেছি। এখন আমরা সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা ডর্ম করতেছি, মানে ডরমিটরি করতেছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 6 ধরনের কোয়ার্টার থাকে। ব্যবহার না হওয়ায় এক পর্যায়ে এগুলো পরিত্যক্তই হয়ে যায়। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে মুন্সিগঞ্জ সদর উপজেলায় দোয়া মাহফিলে অংশ নেন স্থানীয় বিএনপি নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় খালেদা জিয়া ও তার পরিবারের প্রয়াত অন্য সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়। বক্তারা বলেন, এরশাদ বিরোধী আন্দোলন সহ দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, মামলা ও কারাবাসের মুখোমুখি হয়ে নেতাকর্মীদের কাছে আপসহীন নেত্রী হিসেবে
খ্যাতি অর্জন করেন বেগম খালেদা জিয়া। খুলনায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালিত হয়েছে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী। দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির উদ্যোগে এতে অংশ নেন দলীয় নেতাকর্মীরা। এ সময় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের মানুষের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল হয়েছে জামালপুরেও। জেলা যুব দলের সদস্য সচিব সোহেল রানা খানের উদ্যোগে এই কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন মাদ্রাসার শিক্ষার্থীরা। এ সময় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। গোপালগঞ্জের কোটালীপাড়া শিল্পকলা একাডেমি চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপজেলা বিএনপির সভাপতি SM মহিউদ্দিন সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া টুঙ্গিপাড়ার পাটগাতি বাজারের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কাল কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন সহ দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সফর ঘিরে পুরো জেলায় বইছে উৎসব আমেজ। অনুষ্ঠান স্থলের সার্বিক প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। শহরের প্রবেশদ্বার থেকে শুরু করে অলিগলি সবখানেই এখন সাজ রব। উপলক্ষ প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফর। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম কিশোরগঞ্জ যাচ্ছেন তারেক রহমান। তাই স্থানীয়দের প্রত্যাশাও একটু বেশি। আমরা যে অসুস্থ মানুষ, আমার স্বামী অসল, আমি অসল, চলাফেরা করতে পারি না, আমরা সয় সম্পদ নাই। আপনারা যদি আমরা এই যে দয়া করে দিয়ে দিতে তো আমরা ফ্যামিলি লই আমরা মানে চলতাম। অত্যন্ত আনন্দিত, কিশোরগঞ্জবাসী অত্যন্ত গর্বিত। ঈদের আনন্দের মতো লাগছে আমাদের কাছে। রোববার সকালে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী। এরপর মৎস্য সম্পদ সংরক্ষণ কাজে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 14 জনকে স্বর্ণপদক প্রদান করবেন। উদ্বোধন করবেন শোলাকিয়া ঈদগাহ ময়দান উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর। দুপুরে জেলা ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা প্রধানমন্ত্রীর। বিকেলে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দেবেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফর ঘিরে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা। তারেক রহমানের কর্মসূচি বাস্তবায়নে নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছেন তারা। মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে মাননীয় প্রধানমন্ত্রীকে কিশোরগঞ্জবাসী বরণ করার জন্য। আমরা প্রত্যেকটা ভেন্যুতেই রাত দিন নেতাকর্মীদেরকে নিয়ে, প্রশাসনকে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি যাতে সুন্দরভাবে এই প্রোগ্রামটা সম্পন্ন করা যায়। প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। প্রায় 17 কোটি টাকার বিভিন্ন প্রকল্প এলজিডির মাধ্যমে বাস্তবায়ন হবে। সেই প্রকল্পর যে কাজগুলো হবে সেগুলোরই ভিত্তিমোচনের জন্যই বা উদ্বোধনের জন্যই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শোলাকিয়া মাঠে আসবে। ইতিমধ্যে আমাদের প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। দিনব্যাপী এসব কর্মসূচি শেষে রোববার সন্ধ্যা 6টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। তাপস সরকার, যমুনা নিউজ। ব্রাহ্মণবাড়িয়া, সেখানে আছেন সহকর্মী মাসুক হৃদয়। ফিলিং স্টেশনগুলোতে কি গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে, আর গ্রাহকরা কি চাহিদা মতো গ্যাস পাচ্ছেন কিনা একটু বিস্তারিত জানাবেন। 3 দিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের জেলার 5টি সিএনজি ফিলিং স্টেশন গত 3 দিন ধরে গ্যাস সংকটের কারণে বন্ধ আছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া শহরতলির রামরাইল এলাকার একটি ফিলিং স্টেশনে, মল্লিকা ফিলিং স্টেশন। এই ফিলিং স্টেশনটি কিন্তু গ্যাস সংকটের কারণে বন্ধ থাকার কারণে এই ফিলিং স্টেশনটিতে কিছু গাড়ি অলস পড়ে আছে। ফিলিং স্টেশনটিতে কোনো কর্মচারীও আমরা সকাল থেকে দেখতে পাইনি। বলা যায় সিএনজি ফিলিং স্টেশনগুলো ব্রাহ্মণবাড়িয়া কার্যত অচল হয়ে পড়ে আছে। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার শহরের বাইরে ঢাকা সিলেট মহাসড়কের সংলগ্ন সরাইলের বিশ্ব রোড এলাকায় যে কয়েকটা গ্যাসের ফিলিং স্টেশন আছে সেগুলো কিন্তু গত পরশু দিন থেকে আজ অবধি সেগুলোর গ্যাস সরবরাহ কার্যক্রম বন্ধ আছে। তো ব্রাহ্মণবাড়িয়া গ্যাস সরবরাহের দায়িত্বে থাকা যে প্রতিষ্ঠান বাখরাবাদ লিমিটেডের কর্মকর্তারা কিন্তু স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন যে কক্সবাজারের মহেশখালী এলাকায় এলএনজি যে গ্যাস মানে তরলীকৃত যে প্রাকৃতিক যান্ত্রিক ত্রুটি এবং বৈধজনিত
এই এলএনজি গ্যাসটা যে লোডিং করতে পারতেছে না, সেই সমস্যাটার কারণে কিন্তু এর প্রভাব পড়েছে এর আওতাভুক্ত 6টি জেলায়, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া সহ কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, এই 6টি জেলায় গত 3 দিন ধরে গ্যাসের কিছু কিছু স্থানে বন্ধ রয়েছে, কিছু কিছু জায়গায় একদম স্বল্প চাপে গ্যাস চলছে। শুধু ফিলিং স্টেশন ছাড়াও কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার আবাসিক এবং বাণিজ্যিক গ্যাস সরবরাহ কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে। এখানকার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, সরাইল এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর, এই 3টি এলাকার 23,000 আবাসিক গ্রাহক কিন্তু তাদের নিত্যদিনের যে রান্নাবান্নার কার্যক্রম করতে পারছেন না। তারা বর্তমানে গত 3 দিন ধরে মাটির চুলার উপর নির্ভরশীল হয়ে আছেন। হৃদয়, আপনাকে ধন্যবাদ। বৃষ্টি কখনো হাসায়, কখনো কাঁদায়, আবার কখনো বা মনকে ভীষণ আবেগী করে তোলে। তাই তো বর্ষা নিয়ে কবি সাহিত্যিকদের লেখার অন্ত নেই। তবে উপকূলে বৃষ্টি আসে মানুষের বেঁচে থাকার স্বপ্ন নিয়ে। বৃষ্টির ফোঁটা কখনো বিশুদ্ধ পানির তৃষ্ণা মেটায়, কখনো আবার ফেটে চৌচির হওয়া লবণাক্ত জমিকে যৌবন দেয়। অন্যদিকে অতিবৃষ্টিতে বিলের পর বিল তলিয়ে ফসল নষ্ট হওয়ার দৃশ্যও কম নয়। সহকর্মী শেখ আল এহসানের পাঠানো তথ্য ও আমির সোহেলের তোলা ছবিতে থাকছে বিস্তারিত। একসময় এই বৃষ্টি ছিল শৈশবের সবচেয়ে বড় উৎসব। কাদামাখা মাঠে ফুটবল, বৃষ্টির জলে ভেসে যাওয়া কাগজের নৌকা, ভিজে বাড়ি ফিরে মায়ের বকুনির সেই দিনগুলো আজও বর্ষা এলেই মনে পড়ে যায়। সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু বৃষ্টির স্মৃতিগুলো এখনো বদলায়নি। উপকূলে বৃষ্টি শুধু আনন্দের নয়, এখানে বৃষ্টি মানে বেঁচে থাকার গল্প। নোনার দাপটে যখন ফসলহীন থাকে হাজার হাজার হেক্টর জমি, তৃষ্ণার্ত মাটির তখন অপেক্ষা এক পশলা বৃষ্টির। বৃষ্টি নামলে ধুয়ে যায় জমে থাকা লবণের আস্তরণ, মাটিতে ফিরে আসে সজীবতা। আর সেই সুযোগেই কৃষক নেমে পড়েন মাঠে। তাদের কাছে তাই বৃষ্টির প্রতিটি ফোঁটা ফসলকে বাঁচিয়ে তোলার স্বপ্ন। বর্ষা পড়ার সঙ্গে সঙ্গে আমাকে তৎপর শুরু হয়ে যায় বীজ ফেলানোর জন্য। কবে বীজ ফেলাবো, কবে কি করব, এই এর দিকেই মন চলে আসে। নোনা পানির এই জনপদে মিষ্টি পানির সংকট দীর্ঘদিনের। তাই বৃষ্টি শুরু হলেই ঘরে ঘরে শুরু হয় পানি ধরে রাখার ব্যস্ততা। আমরা বৃষ্টির পানি ধরে সংরক্ষণ করে বছরের 6-7 মাস এই পানি আমরা পান করি। বৃষ্টি মৌসুমে ধরেন 2 মাস বা 3 মাস যে পানিটা হয়, সাধারণ পরিবার এই পানিটা আহরণ করে। বৃষ্টির ছোঁয়ায় বদলে যায় প্রকৃতিও, ধুয়ে মুছে আরও সবুজ হয়ে ওঠে গাছপালা। পথের ধারে নাম না জানা কত ফুল বৃষ্টির পানিতে যেন নতুন করে মেলে ধরে পাপড়ি। সেই বৃষ্টি যখন হয়ে ওঠে অতিবৃষ্টি, তখন বদলে যায় গল্প। বিলের পর বিল তলিয়ে যায় পানিতে, ডুবে যায় কৃষকের স্বপ্ন। একদিকে বৃষ্টির জন্য অপেক্ষা, অন্যদিকে অতিবৃষ্টির ভয়। উপকূলের মানুষের জীবন তাই বর্ষার সঙ্গে এক অদ্ভুত সমঝোতার গল্প। বর্ষা আসলে সবারই পরিবর্তন আনে, মানুষের মনেরও পরিবর্তন আনে, ফসলেরও পরিবর্তন আনে, আর মাটি তো প্রাণ ফিরে পায়। আর যদি উপকূলীয় জমি হয়, আমাদের সুন্দরবন সংলগ্ন উপকূলীয় জমিতে আপনারা জানেন মার্চ, এপ্রিল, মে এই 3 মাস কিন্তু আস্তে আস্তে স্যালাইনিটি বাড়তে থাকে। তবু বৃষ্টি এলে মানুষ স্বপ্ন দেখে, শিশু স্বপ্ন দেখে কাদামাখা মাঠে ফুটবল খেলার, কৃষক স্বপ্ন দেখেন সবুজ ধানের, মা স্বপ্ন দেখেন ঘরের কলসিতে মিষ্টি পানির, আর উপকূলের মানুষ স্বপ্ন দেখেন নোনা মাটির বুক চিরে জনপদ আবারও সবুজ হয়ে উঠবে। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।